শুভরাত্রি। জানি যারা যারা এই মুহূর্তে ভূত এফএমের সাথে আছেন তাদের হাতে এখন হয়তোবা গরম চায়ের কাপ অথবা কাঁপা কাঁপা হাতে চাপানো হেডফোন। এই রাতের প্রতিটা মুহূর্ত কিন্তু আপনার আমার মতো অপেক্ষা করে থাকে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য। বন্ধুরা, রাত যত গভীর হয় আমাদের চারপাশে থাকা অজানা জগতের দরজাগুলো ততই খুলে যেতে থাকে। আপনি কি বিশ্বাস করেন আপনার আশেপাশে এমন কিছু আছে যা শুধু অন্ধকারেই দেখা যায়? আজ আমরা এমনই একটি চিঠি নিয়ে এসেছি। চিঠিটি পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা রাহুল। রাহুল লিখেছে, রাসেল ভাই, আমি জানি না আপনি আমার এই ঘটনাটি বিশ্বাস করবেন কিনা, কিন্তু আমার জীবনে যা ঘটেছে তা আমার এখনো রাতের ঘুম কেড়ে নেয়। তাই সাহস করে আপনাকে লিখলাম। রাহুলের এই ঘটনাটি এমন একটি জায়গা নিয়ে যা আমাদের সবার পরিচিত, শীতকালের একটি বন্ধ স্কুল বাড়ি। দুইটি অংশ, রাহুলের চিঠি পড়া। রাহুল লিখেছে, তখন আমি ক্লাস 8-এ পড়ি। শীতকালে আমাদের স্কুল 2 সপ্তাহের জন্য বন্ধ থাকত। আমাদের বাড়িটা ছিল স্কুলের ঠিক উল্টো দিকে, একটা পুরনো পুকুর পাড়ে। সেই শীতের ছুটিতে ডিসেম্বর মাসের শেষের দিকে সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটল। আমাদের স্কুলের মাঠটা ছিল বিশাল। মাঠের এক কোণে একটা খুব পুরনো একতলা বাড়ি ছিল, যেটা স্টোর রুম হিসেবে ব্যবহার হতো। লোকমুখে শোনা যেত বহু বছর আগে ওই স্টোর রুমেই নাকি একজন লাইব্রেরিয়ান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। ওটা নিয়ে আমরা বন্ধুরা অনেক গল্প করতাম, কিন্তু কেউ সাহস পেত না দিনের বেলাতেও ওদিকে যেতে। বাতাসের হাউলিং সাউন্ড অ্যাড করা হবে। একদিন সন্ধে আমি আর আমার 2 বন্ধু সঞ্জয় আর দীপ্ত ঠিক করলাম এই রহস্যের সমাধান আমরা করবই। অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে। শীতের সন্ধে মানেই খুব তাড়াতাড়ি রাত নামা। আমরা 3 জন একটা পুরনো টর্চ নিয়ে স্কুলের পাঁচিল টপকে ভেতরে ঢুকলাম। ভয় ভয় কাকে বলে সেটা আমরা 3 জনেই জানতাম না, কিন্তু ওই রাতটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভয় কেমন হতে পারে। স্কুল মাঠটা পার হতে হতেই একটা অদ্ভুত গন্ধ নাকি এলো, ঠিক যেন ভেজা মাটি আর পচা পাতার গন্ধ। আমরা দেখলাম স্টোর রুমের দরজাটা সামান্য খোলা, যেন কেউ ইচ্ছে করে আমাদের ভেতরে ডাকছে। সঞ্জয় খুব সাহসী ছিল, ও টর্চটা হাতে নিয়ে এগিয়ে গেল। আমি আর দীপ্ত ভয়ে 2 পা পিছিয়ে ছিলাম। সঞ্জয় দরজার কাছে গিয়ে টর্চের আলোটা ভেতরে ফেলল, আর ঠিক তখনই ভেতরে একটা অদ্ভুত জিনিস দেখা গেল। সেটা দেখে সঞ্জয়, দীপ্ত আর আমার 3 জনেরই শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। তৃতীয় অংশ, সাসপেন্স ও পরের অংশ। বন্ধু, কি ছিল সেটা? কি দেখেছিল রাহুল? একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরেই আমরা জানব রাহুল স্টোর রুমের ভেতরে কি দেখেছিল, যার ফলে সেই রাতে তারা 3 জনেই অজ্ঞান হয়ে গিয়েছিল। চতুর্থ অংশ, ক্লাইম্যাক্স ও ভয়ঙ্কর দৃশ্য। ফিরে এলাম বন্ধু ভূত এফএমের আজকের ভয়ঙ্কর রাতের পথে। আশা করি এতক্ষণে আপনার শরীরের কাঁটা দিয়ে ওঠা অনুভূতিটা একটুও কমেনি। আমরা শুনছিলাম আমাদের শ্রোতা রাহুলের পাঠানো চিঠি। স্কুলের স্টোর রুমের দরজা সামান্য খোলা। রাহুল, সঞ্জয় আর দীপ্ত 3 বন্ধু টর্চের আলো ফেলেছিল সেই নিষিদ্ধ ঘরের ভেতরে। রাহুল লিখেছে, সঞ্জয় যখন টর্চটা ভেতরে ফেলল তখন প্রথম 2 সেকেন্ড আমরা কিছুই দেখতে পাইনি, শুধু ধুলো আর স্যাঁতস্যাঁচে একটা পুরনো গন্ধ। কিন্তু তারপর টর্চের আলোটা যখন ঘরের কোণের দিকে গেল তখন দেখলাম দেয়ালের ঠিক মাঝখানে একটা অদ্ভুত কালো চাদরের মতো জিনিস ঝুলছে। সেটা চাদর নয়, কোনো জিনিসও নয়, ওটা ছিল ঘন অন্ধকার জমাট বাঁধা একটা আকার। রাহুল লিখেছে, আমরা 3 জন প্রায় একসাথে নিঃশ্বাস বন্ধ করে ফেলেছিলাম। সঞ্জয় তখনও টর্চটা ধরে আছে। আর ঠিক তখনই ওই জমাট অন্ধকারের ভেতর থেকে 2 লাল চোখ আমাদের দিকে তাকালো। চোখ দুটো যেন কয়লার আগুনে জ্বলছে। চোখ দুটো স্থির, পলকহীন। আর সেই মুহূর্তে রাহুল শুনতে পেল ঘরের মেঝেতে ধীরে ধীরে কিছু একটা ঘষা খাওয়ার শব্দ হচ্ছে, ঠিক যেন লম্বা নখ দিয়ে কেউ মেঝে আঁচড়াচ্ছে। রাহুল লিখেছে,
আমি দেখলাম কালো চাদরের মতো জিনিসটা ধীরে ধীরে মেঝে থেকে ওপর দিকে উঠে আসছে। আর আমরা যে লাইব্রেরিয়ানের আত্মহত্যার কথা শুনেছিলাম, ওটার আকার যেন ঠিক সেই রকম, কিন্তু সেটা মানুষ নয়। তার শরীরটা যেন অর্ধেক গলিত, আর তার হাত দুটো অস্বাভাবিক লম্বা, যেন হাত নয় ডালপালা। তার মুখে হাসি নেই, কান্নার আওয়াজ নেই, শুধু ওই দুটো জ্বলন্ত লাল চোখ। সঞ্জয় পালাতে চাইল, কিন্তু পারল না। টর্চটা তার হাত থেকে পড়ে গেল। ঘরের ভেতরে তখন শুধু একটা অদ্ভুত ফিসফিসানি, যেন শত শত লোক একসাথে কথা বলছে, কিন্তু কোনো কথা স্পষ্ট নয়। আর সেই ফিসফিসানির মাঝখানে ওই লাল চোখওয়ালা জিনিসটা আমাদের খুব কাছে চলে এলো। রাহুল বুঝতে পারল সে আর তার বন্ধুরা চিৎকার করতে পারছে না, তাদের গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। তারা যেন ওই ভয়ঙ্কর সত্তার সামনে সম্পূর্ণ স্তব্ধ। ওটা যখন আমাদের একদম সামনে এসে দাঁড়ালো, তখন আমি তার শরীর থেকে একটা ভয়ানক ঠান্ডা অনুভব করলাম। মনে হলো শীতকালের তাপমাত্রা যেন হঠাৎ করে হিমাঙ্কের নিচে চলে গেছে। ওই ঠান্ডাটা আমার হাড়ের ভেতরে ঢুকে গেল। আর এরপরে রাহুল আর কিছু মনে করতে পারেনি। এই চূড়ান্ত আতঙ্ক এবং শারীরিক শীতলতা সহ্য করতে না পেরে তারা তিনজনেই সেই অন্ধকার স্টোর রুমের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়েছিল। পঞ্চম অংশ, পরিণতি। পরের দিন সকালে স্কুলের এক কর্মচারী তাদের তিনজনকে ওইভাবে মেঝেতে পড়ে থাকতে দেখেন। যখন তাদের জ্ঞান ফেরে, তখন তারা প্রত্যেকেই মারাত্মক জ্বরে ভুগছিল। রাহুল লিখেছে, রাসেল ভাই, জ্বরের ঘোরে আমি শুধু একটা জিনিস বারবার দেখতাম, ওই লাল চোখ দুটো আর সেই ঠান্ডা স্পর্শ। এরপর থেকে আমি আর কোনোদিন ওই স্কুল বাড়ির দিকে তাকাইনি। প্রতি বছর শীতকাল এলে আমার শরীরে এখনো সেই রাতের ঠান্ডা কাঁপুনি ফিরে আসে। বন্ধু, রাহুলকে অনেক ধন্যবাদ। এই চিঠিটা শুধু একটা গল্প নয়, এটা হলো অজানা শক্তির সাথে মানুষের প্রথম সাক্ষাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাহুল বিশ্বাস করে ওই লাইব্রেরিয়ান এখনও ওই স্টোর রুমেই অপেক্ষা করে আছেন নতুন শিকারের জন্য। আপনারা কি বিশ্বাস করেন স্কুল মানে শুধু পড়াশোনা আর খেলার মাঠ, নাকি তার ভেতরেও লুকিয়ে থাকে কিছু অন্ধকার রহস্য? ভাবুন, আর মনে রাখবেন, রাত এখনো অনেক বাকি। অজ্ঞান হওয়ার পরের ঘটনা। রাহুল লিখেছে, যখন জ্ঞান ফিরল, আমি নিজেকে পেলাম হাসপাতালের বিছানায়। আমার পাশে শুয়েছিল সঞ্জয় আর দীপ্ত। আমাদের তিনজনেরই তখন তীব্র জ্বর। আমার মা পরে আমাকে বলেছিলেন, স্কুলের পিয়ন সকালে আমাদের মাঠে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন। কিন্তু হাসপাতালের ওই রাতটা ছিল আরো ভয়ঙ্কর। জয়ের ঘরে আমার মাথাটা যেন দুভাগ হয়ে যাচ্ছিল। চোখ বুঝলেই আমি শুধু সেই দুটো লাল চোখ দেখতে পাচ্ছিলাম। আর মনে হচ্ছিল কেউ যেন হাসপাতালের ঠান্ডা মেঝেতে নখ দিয়ে আঁচড়াচ্ছে, ঠিক যেমনটা স্টোর রুমের ভেতরে শুনেছিলাম। একদিন রাত প্রায় 1টা, হাসপাতালের ঘরটা ছিল সম্পূর্ণ ফাঁকা, শুধু আমরা তিনজন। হঠাৎ আমার মনে হলো ঘরের ভেতরের আলোটা যেন কমতে শুরু করেছে। যদিও আলোটা কমেনি, কিন্তু আমার চোখ এমন দেখছিল যেন ঘরের চারদিকে অন্ধকার জমাট বাঁধছে। আমি কষ্ট করে মাথা তুলে দেখলাম সঞ্জয় আর দীপ্ত দুজনেই ঘুমাচ্ছে। আমি চাইলাম তাদের ডাকতে, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। ঠিক সেই মুহূর্তে ঘরের জানালার কাঁচের উপরে কেউ যেন আস্তে করে টোকা দিল। জানালার ওপরে কোনো গাছ ছিল না, কোনো পাখিও থাকার কথা নয়। আমার জ্বর আরও বেড়ে গেল। আমি ভয়ে কাঁপা শুরু করলাম। আমি তখন চোখ দুটো সজোরে বন্ধ করে নিলাম আর মনে মনে ঈশ্বরের নাম জপ করতে লাগলাম। কিন্তু চোখ বন্ধ করেও শান্তি পেলাম না, কারণ আমার কানের কাছে কেউ যেন ফিসফিস করে জিজ্ঞেস করল, তুমি কি এখনো ভয় পাওনি? আওয়াজটা ছিল একটা খুব পরিচিত কিন্তু অস্বাভাবিক কণ্ঠস্বর। আমি যখন প্রথমবার স্টোর রুমে গিয়েছিলাম, তার ঠিক আগের দিন আমার মাসি মারা গিয়েছিলেন। আওয়াজটা হুবহু আমার মাসির মতোই, কিন্তু তার মধ্যে একটা ঠান্ডা বিকৃত টান ছিল। ভয়ে আমার শরীর অসাড় হয়ে গিয়েছিল। আমি চোখ খুলতে পারছিলাম না,
শুধু শুনতে পাচ্ছিলাম সেই আওয়াজটা যেন আমার কানের চারপাশে ঘুরছে। আওয়াজটা আবার এলো, এবার যেন আরও কাছে। ভয় পাচ্ছ? আমার সাথে চলো, এখানে অনেক মজা। আমি তখন আর সহ্য করতে পারলাম না। আমার শরীর কেঁপে উঠল। আমার মনে হলো বিছানার ওপর দিয়ে কেউ যেন আমার পা টেনে ধরল। সেই টানটা এত জোর ছিল যে আমি বিছানা থেকে পড়ে যাবার মতো হলাম। আমি কোনো মতে চোখ খুলে দেখলাম কিছু নেই, পা টেনে ধরার মতো কেউ নেই। কিন্তু আমার বিছানার চাদরটা পায়ের দিক থেকে অদ্ভুতভাবে ভাঁজ হয়ে আছে। এরপর আমি জ্ঞান হারাইনি, কিন্তু ভয়ে পাথর হয়ে গিয়েছিলাম। সকাল হওয়া পর্যন্ত আমি একভাবে সেই ভাঁজ হওয়া চাদরের দিকে তাকিয়েছিলাম। যখন আমার মা সকালে এলেন, আমি তাকে ঘটনাটা বললাম। মা বললেন, ওটা আমার জ্বরের ভুল। কিন্তু আমি জানি ওটা ভুল ছিল না। সেই হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আমি আর আমার বন্ধুরা প্রতিজ্ঞা করেছিলাম আর কোনোদিন স্কুলের সেই স্টোর রুমের দিকে তাকাবো না। সপ্তম অংশ, দীর্ঘমেয়াদী প্রভাব। আমরা 3 বন্ধু স্বাভাবিক জীবনে ফেরার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সেই রাতের প্রভাব আমাদের উপর স্থায়ী হয়ে গিয়েছিল। সঞ্জয় ছিল আমাদের মধ্যে সবথেকে সাহসী, কিন্তু সেই ঘটনার পর ও অন্ধকারের ভয় পাওয়া শুরু করল। রাতে বাথরুমে যাবার সময়ও ও টর্চ লাগত। আস্তে আস্তে সঞ্জয় মানসিকভাবে দুর্বল হয়ে পড়ল এবং ওর বাবা মা ওকে গ্রাম ছেড়ে শহরে মামার বাড়িতে পাঠিয়ে দিলেন। দীপ্তর ক্ষেত্রে সমস্যাটা ছিল অন্যরকম। ওর ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস শুরু হলো। রাতে ঘুমন্ত অবস্থায় ও ঘর থেকে বেরিয়ে যেত এবং তার গন্তব্য ছিল সবসময় একটাই, স্কুলের সেই পাঁচিলটা। দীপ্তকে প্রতি রাতে তার বাবা মা ধরে আনতে শুরু করলেন। এই সমস্যার কারণে দীপ্তকেও পড়া ছেড়ে দিতে হয়েছিল। আর আমার সমস্যাটা ছিল শব্দ নিয়ে, বিশেষত কাঁচ ভাঙার বা ধাতব কোনো কিছু ঘষা খাবার শব্দ। এই শব্দগুলো শুনলেই আমার মনে হতো সেই রাতের ভয়ঙ্কর শব্দটা ফিরে আসছে। সবথেকে অদ্ভুত ব্যাপারটা ঘটত শীতকালে। ডিসেম্বর মাস এলেই আমি ঘুমের মধ্যে স্পষ্ট শুনতে পেতাম কেউ যেন আমার নাম ধরে ফিসফিস করে ডাকছে। সেই আওয়াজটা আমার মাসির মতো নয়, বরং ওই লাল চোখওয়ালা সত্তাটার মতোই। আমি যখনই ওই আওয়াজ শুনতাম, তখনই আমার শরীরের তাপমাত্রা হঠাৎ করে কমে যেত, ঠিক সেই স্টোর রুমের মতো। আমি এখন বড় হয়েছি, কিন্তু এখনও প্রতি বছর ডিসেম্বরে, বিশেষত ক্রিসমাসের কাছাকাছি সময়ে আমি রাতে ঘুমাতে পারি না। আমার জানালা খোলা থাকলে আমি ভয় পাই, কারণ মনে হয় ওই অন্ধকার শক্তিটা এখনও আমার কাছাকাছি আছে। আমি জানি ও আমার পিছু ছাড়বে না, কারণ আমরা 3 জন তার নিষিদ্ধ রাজ্যে প্রবেশ করেছিলাম। এখন শুধু অপেক্ষায় থাকি আবার কখন সেই ঠান্ডা বিকৃত ফিসফিসানি আমাকে ডাকবে। অষ্টম অংশ, আর্যের মন্তব্য ও সমাপ্তি। শুনছিলেন বন্ধু আমাদের শ্রোতা রাহুলের পাঠানো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। একটা ছোট্ট কৌতূহল, একটা অ্যাডভেঞ্চারের ইচ্ছা কিভাবে 3টি নিষ্পাপ বন্ধুর জীবন চিরতরে পাল্টে দিল। বন্ধু, শীতকাল, ডিসেম্বর মাস, যখন চারিদিকে আনন্দ আর উৎসবের আবহ, ঠিক তখনই কিন্তু এই অজানা শক্তিগুলো যেন আরো বেশি সক্রিয় হয়ে ওঠে। রাহুল স্পষ্ট লিখেছেন, সেই সত্তাটা এখনো তার পিছু ছাড়েনি। আমরা অনেকেই ভাবি ভূত বা অশরীরী আত্মবুঝি শুধু দেখা যায়, কিন্তু রাহুলের ঘটনাটা প্রমাণ করল তারা আমাদের জীবনকে ভেতর থেকেও প্রভাবিত করতে পারে। সঞ্জয়ের মানসিক দুর্বলতা, দীপ্তর ঘুমের মধ্যে হেঁটে বেড়ানো আর রাহুলের শরীরে ঠান্ডা কাঁপুনি, এই সবই সেই রাতের ভয়ঙ্কর অভিশাপের ফল। এই গল্পটা আমাদের শেখায় কিছু দরজা আছে যা কখনোই খোলা উচিত নয়, কিছু জায়গা আছে যা নিষিদ্ধ, আর সেই নিষিদ্ধ জায়গায় একবার প্রবেশ করলে তার পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে তা আমরা রাহুলের জীবন থেকে বুঝতে পারলাম। আপনারাও কি এমন কোনো অভিজ্ঞতা জানেন? আপনার জীবনে কি এমন কোনো বন্ধু আছে যে একটি নিষিদ্ধ জায়গায় গিয়ে নিজের জীবন পাল্টে ফেলেছে? আপনারা কি বিশ্বাস করেন যে শক্তিটা রাহুলদের পিছু ছাড়েনি, সেটা এখনো আপনাদের কাছাকাছি আছে? হয়তো সে আপনার শোবার ঘরের কোণে কিংবা আপনার ঘরের জানালার বাইরে অপেক্ষা করছে। এই ছিল
আজকের রাতের অন্যতম ভয়াবহ গল্প। রাহুল, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি আপনার জীবনে শান্তি ফিরে আসুক। আর যারা যারা এই মুহূর্তে ভূত এফএম শুনছেন, তারা নিজেদের চারপাশটা একবার ভালো করে দেখে নিন। রাত কিন্তু এখনো বাকি। শুভরাত্রি।